জিয়াউর রহমানকে নিয়ে যত রকমের কল্পকথা বানাবার চেষ্টা করে বিএনপি, আমাদের পক্ষে কি সেগুলো বিশ্বাস করা সম্ভব? কারণ আমরা তো নিজেদের চোখে দেখেছি। কেউ বাড়ি থেকে একটা আচার বানিয়ে নিয়ে এসেছেন, আচারের বোতল নিয়ে এসেছেন, জেলের কর্মকর্তাদের হাতে দেবার চেষ্টা করেছেন, আমার নেত্রীর কাছে একটু দেবেন। কি করে ভুলবো? আমরা তো আমাদের মায়েদের হাতে ধরে সেই স্কুলে পড়বার সময় প্রতি সপ্তাহে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেতাম আমাদের বাবাদের সঙ্গে দেখা করতে। আমরা কি করে ভুলবো? আমরা কি জিয়াউর রহমানকে নিয়ে যত রকমের কল্পকথা বানাবার চেষ্টা করে বিএনপি, আমাদের পক্ষে কি সেগুলো বিশ্বাস করা সম্ভব? কারণ আমরা তো নিজেদের চোখে দেখেছি তার বিভৎসতা, তার সেই সময়ে। 2007 সালে 16ই জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করা হলো। 11ই জুন 2008 জনতার চাপে এবং আওয়ামী লীগকে ভাঙতে, খণ্ড খণ্ড করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে বাধ্য হলো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে। কাজেই এই দুটি বিষয় সেই সময় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। একটি 25 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ মাত্র 15 দিনে, আরেকটি আমাদের সেই ঐতিহাসিক বর্ধিত সভা, যেখানে সারা দেশ থেকে নেতৃবৃন্দ এসে সরাসরি সারা দেশকে জানিয়ে দিল নো শেখ হাসিনা, নো ইলেকশন। কেউ কেউ বলবার চেষ্টা করছিলেন অন্যান্য জায়গার যে আমরা নির্বাচন করব, করে শেখ হাসিনাকে মুক্ত করে ফেলব। আওয়ামী লীগের তৃণমূল কিন্তু একেবারে অনড় ছিল এবং সে কারণেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেদিন বাধ্য হয়েছিল শেখ হাসিনাকে মুক্তি দিতে সেই 11ই জুন। আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আমরা একটু আগেই শুনেছি। সামরিক গোয়েন্দাদের দিয়ে হয়রানি করা হয়েছে। যেই আইনজীবীরা নেত্রীর জন্য কাজ করছেন তাদের অফিসে সেই সব গোয়েন্দাদের সব সময় গিয়ে গিয়ে হাজির হওয়া, একটা চাপ সারাক্ষণ রেখে দেয়া। এমনকি সেই আদালতে ঢোকার সময়, বের হওয়ার সময়, ভেতরে সারাক্ষণ হয়রানি। আমরা কিন্তু সারাক্ষণ হয়রানির শিকার হয়েছি। বলরাম দা একটা খুব মজার কথা বলেছেন যে অনেকে তখন বলেছেন যে তুমি আবার কবে আইনজীবী হইলা। আমার তো আরো মজার কথা শুনতে হয়েছে। সবাই আমাকে চেনে চিকিৎসক হিসেবে, তো আমি যখন কালো কোট গায়ে দিয়ে আদালতে উপস্থিত, আমাকে একজন বললেন, যে খুবই স্নেহ করেই বললেন খুব ভালো করছো, একটা কালো কোট লাগাই চলে আসছো কোর্টে উকিল সাজে, কোনো অসুবিধা নেই। তা আমি একটু অবাক হয়ে বললাম, আমি তো কালো কোট পরে উকিল সেজে আসিনি, আমি তো আসলে উকিল। তো উনি বললেন যে ও তাই নাকি। তো স্বাভাবিক খুব অবাক হয়েছেন। তো সেই সময়ে নেত্রী মাঝে মাঝে যোগ করে বলেন যে ওর গাড়ির পিছনে এপ্রন থাকতো, আর ব্লাড প্রেশার মেশিন আর স্টেথোস্কোপ থাকতো, আর তার সঙ্গে কালো কোটও থাকতো। ওর যখন যেটা দরকার হতো তখন সেটা পরে তখন কাজ করতো। কারণ নেত্রীকে অ্যারেস্ট করবার আগে যখন উনি হাউস অ্যারেস্ট ছিলেন, তখন তার ব্যক্তিগত চিকিৎসক সেই পরিচয়েই প্রতিদিন তার কাছে যাবার আমার সুযোগ হতো। তো তখন ওই এপ্রন আর স্টেথোস্কোপ আর ব্লাড প্রেশার মেশিন সেটা সঙ্গে থাকতো। তো সেই সময় আমরা অনেককে দেখেছি, যেমন অনেককে পাইনি, এটাও সত্য যে অনেককে পেয়েছি। এবং ওই যে পেয়েছিলাম অনেককে, তারা কিন্তু সব রকমের প্রলোভন, সব রকমের রক্তচক্ষু, সবকিছুকে উপেক্ষা করে কিন্তু তারা সেদিন বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে সেদিন সেই বিশেষ আদালতে উপস্থিত হতেন। স্কয়ার হাসপাতালের বাইরে যখন নেত্রীর ভেতরে আমরা কিচ্ছু জানি না কি হচ্ছে, বাইরে মানববন্ধন করছে, এমনকি লবিতে শুধু বসে আছি,
ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র এইটুকু ভেবে যে ওই একই ভবনে উপরে কোথাও আমার নেত্রী আছেন, একই বাতাসে শ্বাস নিচ্ছি, ওইটুকুই এক শান্তি। জানি না, দেখতে পাচ্ছি না, কেমন আছেন তাও জানি না, কারণ ওনার কাছে এক এক দিন এক এক ডাক্তার পাঠানো হতো। যদি এক ডাক্তার 2 বার যায়, তাহলে যদি উনি তথ্য নিয়ে যান, তথ্য আদান প্রদান করেন, এইসব কত রকমের ভয়। যারা সাব জেলের বাইরে, কি রোদ কি বৃষ্টি, প্রতিদিন কেউ কেউ এমনও বলেছেন, আপনাদের কি পেটের ভাত হজম হয় না রোজ এখানে না আসলে? আসতেই হবে রোজ, আমাদের যেতেই হতো রোজ। কোথা থেকে বঙ্গবন্ধু কন্যার কর্মীরা এসেছেন। কেউ বাড়ি থেকে একটা আচার বানিয়ে নিয়ে এসেছেন, আচারের বোতল নিয়ে এসেছেন, জেলের কর্মকর্তাদের হাতে দেবার চেষ্টা করেছেন, আমার নেত্রীর কাছে একটু দেবেন। কত রকমের, এবং মানুষের যে ভালোবাসা, আমরা সবসময় এটাও যেমন মনে করি যে অনেককে আমরা পাইনি, অনেকের সেই সময় সুবিধাবাদী চেহারাটা প্রকাশ হয়ে গেছিল, একই সঙ্গে অনেককে পেয়েছি, যাদের অনেককেই হয়তো ওই আজাদ ভাইয়ের মতো, যাদের অনেকের এখন হয়তো কোথাও জায়গা নেই। সেই দায়টা আমাদের, নিশ্চয়ই আমাদের। কিন্তু অসংখ্য মানুষ, এবং যাদের তেমন কোনো বিরাট পদপদবী নেই, কি অসীম ভালোবাসা নিয়ে সাব জেলের বাইরে বসে থেকেছেন, স্কয়ার হাসপাতালের বাইরে বসে থেকেছেন, সেই বিশেষ আদালতের বাইরে বসে থেকেছেন। ভেতরে যেতে পারছেন না, কারণ আইনজীবীরা ছাড়া কেউ যেতে পারবে না, একদম বাইরে সেখানে বসে আছেন একটু জানার জন্য কি হচ্ছে। সেই সিএমএম কোর্টে, বললেন সিএমএম কোর্টে তাকে যখন নিয়ে যাওয়া হলো, তিনি মতি আপার কাছে বলে দিলেন, এবং আমি একটু পরে গিয়ে পৌঁছেছি, তার পেছনে যখন দাঁড়িয়েছি উনি ঘুরে বললেন,